নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প সতীশ জ্যোতিষ, লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে আমি অনিন্দিতা। সে আজ বহুকালের কথা। তখন আমি রিপন কলেজে ল ক্লাসের ছাত্র। সে সময় রিপন কলেজে ল ক্লাস বসিত কলেজ স্কোয়ারের এলবার্ট হলের একটি কক্ষে। অধ্যাপকেরা সকলেই উকিল এবং ব্যারিস্টার, তাই ক্লাস বসিত সকালে। যদ্দূর মনে পড়ে বেলা ৮টা হইতে 10টা পর্যন্ত ক্লাস হইত। তারপর 11টা হইতে অধ্যাপকেরা আদালতে আদালতে আইন ব্যবসায় নিযুক্ত হইতেন। খাতায় ছাত্রদের নাম ধরে না, অথচ ক্লাসে ছাত্র সংখ্যা অতীব বিরল। 9:45টার সময় ক্লাসে গিয়া দেখিয়াছি, কুড়াইয়া বাড়াইয়া 60-65 জন যদি বা হয় যথেষ্ট। অথচ লক্ষ্য করিতাম, ক্ষণকাল পরে রোল কল করিবার সময় পিছন দিকের বেঞ্চে বেঞ্চে ছাত্র সংখ্যা খাসা বাড়িয়াছে এবং দরজায় দরজায় এক একদল লোকের ভিড় জমিয়াছে, যাহাদের মধ্য হইতে কেহ কেহ মাঝে মাঝে অধ্যাপকের নাম ডাকার উত্তরে প্রেজেন্ট স্যার বলিয়া সাড়া দিতেছে। তাহাদের কাহারও গায়ে ফতুয়া, কাহারও কাঁধে গামছা, কাহারও বা হাতে থলে। পরে অনুসন্ধানে জানিয়াছিলাম, তাহারা সকলেই ধনী ছাত্রদের বাড়ির গোমস্তা, সরকার বা আশ্রিত। দাদাবাবুদের হইয়া হাজিরা দিবার জন্য আসিয়াছে। ফিরিবার পথে গোলদিঘির সম্মুখবর্তী তদানীন্তন মাধববাবুর বাজার হইতে বাজার সারিয়া ফিরিবে। গৃহে যখন তাহারা পৌঁছিবে, তখনও হয়তো তাহাদের ল কলেজের দাদাবাবুদের মধ্যে কেহ বা সুখ শয্যায় প্রভাত স্বপ্নে মগ্ন, কেহ বা সবেমাত্র শয্যার উপর উঠিয়া আর মোড়া ভাঙিতে আরম্ভ করিয়াছে। আমাদের দল 6 মাইল দূরবর্তী ভবানীপুর হইতে আসিত বলিয়া আমাদের মধ্যে তেমন কাহারও গোমস্তা অথবা সরকার পাঠাইবার সুবিধে ছিল না। সেই জন্য অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়া তাড়াতাড়ি মুখ হাত পা ধুইয়া কিছু বাসি খাবার মুখে গুজিয়া আমাদের কলেজে ছুটিতে হইত। কিন্তু শোখ জাগরণের শুভ মুহূর্ত পর্যন্ত মাঝে মাঝে অব্যাহত নিদ্রাবিলাস উপভোগ করিবার জন্য আমাদের একটা স্বতন্ত্র ব্যবস্থা ছিল। পালা করিয়া আমরা কলেজ যাইতাম। যেদিন যাহার কলেজ না যাইবার পালা পড়িত, সেদিন তাহার লাভ হইত দুই তরফা। প্রথমত, কলেজে না যাইয়াও রোল কলের খাতায় কোনো প্রকার ক্ষতি না পৌঁছিবার লাভ, এবং দ্বিতীয়ত, যথারীতি অভিভাবকদের নিকট হইতে কলেজ যাতায়াতের ট্রাম ভাড়া আদায় করিয়া পুঁজি বৃদ্ধির লাভ। অবশ্য ট্রামের পয়সা আদায় করিয়া বাড়ি বসিয়া থাকা ভালো দেখাইত না বলিয়া পাড়ায় পাড়ায় টহল মারিয়া অথবা আত্মীয় বন্ধু বান্ধবের বাড়ি চা পান করিয়া খানিকটা সময় কাটাইতে হইত। এই সম্পর্কে ক্লাসে মাঝে মাঝে বেশ কৌতুকজনক ঘটনা ঘটিত। একদিনের কথা বলি। সেই সময়ে জনৈক খ্যাতনামা অধ্যাপক সেদিন ক্লাসে অধ্যাপনা করিতেছিলেন। ঘণ্টার শেষ দিকে রোল কল করিতে করিতে একসময় তিনি ডাকিলেন, প্রমোদ কুমার মুখার্জি। ক্লাসের ভিন্ন দুই দিক হইতে সমস্বরী দুইটি ভিন্ন কণ্ঠ সাড়া দিল, প্রেজেন্ট স্যার। ছাত্রদের মুখে মুখে অবরুদ্ধ হাস্যের একটি অস্ফুট কলধ্বনি জাগিয়া উঠিল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া অধ্যাপক পুনরায় ডাকিলেন, প্রমোদ কুমার মুখার্জি। এবার কিন্তু একেবারে 16 আনা নিঃশব্দের পালা। ইতিপূর্বে যে দুই ব্যক্তি উৎসাহ ভরে প্রেজেন্ট স্যার বলিয়াছিল, বেগতিক দেখিয়া তাহাদের দুইজনই একদম চুপ মারিয়াছে। পুনরায় একটা মৃদু হাস্যধ্বনি শোনা গেল। রেজিস্টারে প্রমোদ কুমারের ঘরে যাহা লিখিবার লিখিয়া গম্ভীর স্বরে অধ্যাপক বলিলেন, দ্য জেন্টলম্যান সিমস টু বি ভেরি পপুলার। এবার একটা উচ্চ হাস্যধ্বনিতে কক্ষ চকিত হইয়া উঠিল। অধ্যাপক প্রস্থান করিলে কেরানির নিকট হইতে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা চাহিয়া লইয়া আমরা দেখিলাম, প্রমোদ কুমারের ঘরে সেদিনকার তারিখে অধ্যাপক পি বসাইয়াছেন। একবার প্রেজেন্ট স্যার শুনিলে সেখানে পি বসাইতে হয়, দুইবার প্রেজেন্ট স্যার শুনিয়া সেখানে এ বসাইলে অবিচার করা হইবে। এইরূপই কোনো হিসাব তিনি হয়তো সহৃদয়তাবশত করিয়া থাকিবেন। বৈশাখ মাস। প্রখর রৌদ্র এবং প্রখরতর উত্তাপে চতুর্দিক ঝলসাইয়া যাইতেছে। সবেমাত্র কলেজ সারিয়া বাড়ি ফিরিয়া জামা হইতে মাথা গলাইবার উপক্রম করিয়াছি। এমন সময় ভৃত্য গোবর্ধন আসিয়া বলিল,
ছোটবাবু, একটি ভদ্রলোক আপনাকে ডাকিতেছে। জ্বলন্ত উত্তাপ ভোগ করিতে করিতে 5.5 মাইল পথ ট্রামে এবং বাকি পথ হাঁটিয়া আসিয়া স্নানাহারের জন্য দেহ ও মন উভয়ই পীড়াপিড়ি লাগাইয়াছে। এমন অসময়ে ভদ্রলোকের অভদ্র আগমনে খুশি হইতে পারিলাম না। বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিলাম, আমাকে ডাকিতেছে কি করে জানলি? অসঙ্গত প্রশ্নে বিস্মিত হইয়া মৃদু হাস্যের সহিত গোবর্ধন বলিল, ডেকে দিতে বলল যে আপনাকে। তা বটে, আমাদের গোবর্ধন ন্যায়শাস্ত্রে পণ্ডিত। দাদা বলিতেন, গোবর্ধনের নামে শেষ অংশটুকু বাদ দিয়া প্রথম অংশ গ্রহণ করিলে নামটা যথার্থ গুণবাচক হয়। তাহার সহিত আর তর্ক না করিয়া জিজ্ঞাসা করিলাম, বয়স কত রে? তিক্ত নেত্রে আমার দিকে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া বোধ করি আরও একবার ভালো করিয়া আমার বয়সের আন্দাজটা করিয়া লইয়া গোবর্ধন বলিল, তা আপনার চেয়ে বড়ই হবে। বসিয়েছিস কোথায়? আগে বৈঠকখানায়। জামা হইতে মাথাটা আর গলানো হইল না। পিঠের দিকে পুনরায় ঝুলাইয়া দিয়া গলার বোতাম আটিতে আটিতে নিচে আসিয়া বৈঠকখানায় প্রবেশ করিয়া দেখি, গোবর্ধনের অনুমানে ভুল হয় নাই। ভদ্রলোককে আমার চেয়ে বয়সে বড় নিশ্চয়ই বলা চলে। মাথার দুই পাশে এবং পিছনে ঘাড়ের উপর কাঁচা পাকা চুল, ভোর মধ্যেও 2-4 গাছা চুলে পাক ধরিয়াছে। আড়া বেশ লম্বা চওড়া, ঢিলেঢালা শরীর, গায়ে আধময়লা ফতুয়া, পায়ে লাল চামড়ার অর্ধছিন্ন এলবার স্লিপার, মলিন দেহ এবং ততোধিক মলিন পরিচ্ছদের মধ্য হইতে ধুলামাখা রূপোর টাকার ন্যায় দারিদ্র্যমাখা ভদ্রলোকত্বের আভা যেন উঁকি মারিতেছে। জানলার ধারে দাঁড়াইয়া ভদ্রলোক পথের দিকে চাহিয়াছিলেন। আমার পায়ের শব্দ পাইয়া ফিরিয়া দেখিয়া নত হইয়া অভিবাদন করিয়া বলিলেন, প্রাতঃপ্রণাম। যুক্ত করে প্রতি নমস্কার করিয়া একটা চেয়ার দেখাইয়া বলিলাম, বসুন। বিনয় বিগলিত কণ্ঠে ভদ্রলোক বলিলেন, আজ্ঞে না, আমি বেশ আছি, আপনি বসুন। বড় বিপদে পড়েছি বাবু। বিপদে পড়িলে বসিতে নাই এমন অযৌক্তিক কথা বোধ করি গোবর্ধনের ন্যায়শাস্ত্রেও বিরল। বিপদে পড়িলে অধিকাংশ লোক বসিয়াই তো পড়ে, বরং বিপদে পড়িয়া দাঁড়াইয়া থাকাই শক্ত। একটা চেয়ার টানিয়া লইয়া বসিয়া বলিলাম, তাহলেই বা, বসুন আপনি। অগত্যা চেয়ারের একটা কোণের দিকে কুণ্ঠিতভাবে অল্প একটু স্থান অধিকার করিয়া বসিয়া ভদ্রলোক বলিলেন, বেহালা থেকে আসছি বাবুমশাই। বিস্মিত হইয়া বলিলাম, এই এত রোদ্দুরে এত দূর থেকে? কেন, কি এমন দরকার? ঈষৎ অপ্রতিভভাবে ভদ্রলোক বলিলেন, ঠিক এখনই আসছি নে। সকাল 8টায় বেরিয়ে কয়েক জায়গায় ঘুরে ঘাড়ে এখন মশাইয়ের কাছে এসেছি। সকৌতূহলে জিজ্ঞাসা করিলাম, কিন্তু কেন? ভদ্রলোক বলিতে আরম্ভ করিলেন, সে দুঃখের কথা আর কি বলবো বাবু। স্ত্রী পুত্র কন্যা নিয়ে আমরা 5টি প্রাণী ভীষণ ম্যালেরিয়া জ্বরে আধমরা হয়ে রয়েছি। ওষুধপথ্যি তো দূরের কথা, সে বেলায় যখন নেই তখন তার হাঙ্গামাও নেই। কিন্তু জল তো কিনতে হয় না বাবু। জল তো আছে, কিন্তু কে কার মুখে জল দেয় তার ঠিকানা নেই। কোলের ছেলেটা যখন জ্বর আসে তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে, তারপর জ্বর ছাড়লে খিদে কাঁদতে আরম্ভ করে। কিন্তু ঘরে আছে বা কি, আর দেয়ই বা কে? বজবজে চটকলে খাতা লিখে সপ্তাহে 6.5 টাকা করে মাইনে পাই। 10 দিন বেরোতে পারিনি বলে মাইনে তো বন্ধ আছেই। গিয়ে হয়তো দেখব আমার জায়গায় অপর লোক কাজ করছে। আজ সকালে আমার জ্বর ছেড়েছে, তাই ঘরে আনাচারেক যা পয়সা ছিল তাই পাথেয় করে বেরিয়ে পড়েছি। ভদ্রলোকদের দয়ায় যে অর্থ সংগ্রহ হয়েছে তার উপর আর 7.5 আনা পয়সা হলে 1 বোতল ওষুধ আর 1 কৌটো বার্লি কিনে বাড়ি ফিরতে পারি। আমার জন্য সেখানে 4টে আধমরা প্রাণী পথের দিকে চেয়ে ঢুকছে। আপনি যদি দয়া করে এই বৃদ্ধ মানুষটিকে কিছু সাহায্য করেন তাহলে কত যে উপকৃত হই তা আর কি বলব। 2-4 পয়সা যা কৃপা করে দেবেন, তা 7.5 আনা পয়সাকে কমিয়ে এনে আমার কষ্টকেও কমিয়ে আনবে। ভদ্রলোকের বেদনার্ত মুখের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলাম,
কিন্তু এই সামান্য অর্থের জন্য এত কষ্ট করে এত দূরে এসেছেন কেন? বেহালাতেই তো এর ব্যবস্থা হতে পারত। ভদ্রলোক বলিলেন, অভাব তো শুধু আজকেই দেখা দেয়নি। সেখানকার ব্যবস্থার পথ শেষ করে তবে এখানে এসেছি। তাছাড়া নিজের পরিচিত জায়গায় কর্জ নেওয়া চলে, কিন্তু ভিক্ষে চাওয়া যায় না। কিন্তু কর্জ সেখানে আমাকে দিচ্ছেই বা কে? আর দিলে শোধ করছি বা কেমন করে? একবার মনে হইল সবটাই হয়তো কপট অভিনয়, 7.5 আনা পয়সার অলীক কাহিনী। শুধু বিশ্বাসপরায়ণতার নির্বোধ পুষ্করণী হইতে কিছু অর্থ টানিয়া তুলিবার কৌশলী টোপ। কিন্তু বয়সের কল্যাণে মন তখনও তাজা, প্রাণ তখনও সবুজ। অভিজ্ঞতার হাতুড়ি খাইয়া খাইয়া সহৃদয়তা তখনও চির খায় নাই। অবিশ্বাস করিয়া যথার্থ দয়ার পাত্রকে বঞ্চিত করা অপেক্ষা বিশ্বাস করিয়া নিজে প্রতারিত হওয়া বরং ভালো। এইরূপ সদা সহায়তার বশবর্তী হইয়া বলিলাম, 7.5 আনা পয়সা পেলেই আপনি এখনই বাড়ি ফিরে যাবেন তো? ভদ্রলোকের চক্ষু উজ্জ্বল হইয়া উঠিল। বলিলেন, এখনই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে আমারও যত মঙ্গল, তাদেরও তত। মানিব্যাগটা তখনও জামার পকেটেই ছিল। তাহা হইতে একটা টাকা বাহির করিয়া ভদ্রলোকের হাতে দিয়া বলিলাম, আর একটুও দেরি করবেন না, ওষুধ আর বাল্লি কিনে নিয়ে বাড়ি চলে যান। আমার প্রতি প্রচুর শুভকামনা বর্ষিত করিয়া ভদ্রলোক একটা থলে বাহির করিয়া তার মধ্যে টাকাটা রাখিয়া খুচরো পয়সা বাহির করিতে লাগিলেন। আমি বলিলাম, ও কি করছেন? আপনাকে 8.5 আনা পয়সা ফেরত দিচ্ছি। কিচ্ছু ফেরত দিতে হবে না, আপনি এখনই বেরিয়ে পড়ুন। পুরো টাকাটা আমাকে দিলেন, তাছাড়া আর কি করলাম? হর্ষোৎফুল্ল নেত্রী সকৃতজ্ঞ কণ্ঠে ভদ্রলোক বলিলেন, ভগবান আপনার মঙ্গল করুন। বাবুমশাইয়ের কি করা হয় জিজ্ঞাসা করতে পারি কি? বলিলাম, আইন পড়ি। ওকালতি করবেন? ইচ্ছে তো আছে। ভগবানের কাছে প্রার্থনা করি বাবুমশাই যেন বাংলাদেশের দ্বিতীয় গুরুদাস বারুজ্জে হন। যুক্ত করে নমস্কার করিয়া বলিলাম, ধন্যবাদ। প্রবল আপত্তি সত্ত্বেও ভদ্রলোক নত হইয়া আমার পদধূলি গ্রহণ করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেলেন। খুশিতে মনটা ভরিয়া উঠিল। 3-4 প্রমোদ কুমার মুখার্জির পদাঙ্ক অনুসরণ করিয়া কলেজ কামাই করিলে টাকাটা তো সুদশুদ্ধ ফিরিয়া আসিবে। অথচ বাড়তি লাভের অত বিস্তৃত হিসাব করিয়া কাজ নাই। ভিতরে গিয়া জামা ছাড়িয়া ধুতি বদলাইয়া মাথার চাঁদিতে চামেলির তেল ঘষিতে ঘষিতে জলভরা চৌবাচ্চার মধ্যে লাফাইয়া পড়িলাম। 3 দিনেক পরের কথা। রবিবারের সকাল 8টা। বৈঠকখানা ঘরে বসিয়া সেদিনের খবরের কাগজখানা পড়িতেছি। এমন সময় হঠাৎ নজরে পড়িল, দড়ি বাঁধা একটা খালি তেলের বোতল হাতে ঝুলাইয়া রাজপথ দিয়া সেদিনকার বেহালার সেই ম্যালেরিয়া প্রপীড়িত ভদ্রলোক সরিষার তেল কিনিতে চলিয়াছেন। বেহালায় তো নহেই, বেহালার অর্ধপথেও নিশ্চয়ই নহে। 2-4-10খানা বাড়ির মধ্যেই এই পাড়াতেই কোথাও যে তিনি বাস করেন, পোশাক পরিচ্ছদ এবং চালচলনের মধ্যে তাহার অবিসংবাদিত প্রমাণ। একবার যেন মুহূর্তের জন্য চোখাচোখিও হইয়া গেল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। একেবারে নির্বিকার। তুমি কার, কে তোমার ভাব। কথায় বলে, যে অপকর্ম করে তাহার অত লজ্জা নাই, যে দেখে তাহারই যত। ঘৃণায় ও বিরক্তিতে অন্তরাত্মা পর্যন্ত কুঞ্চিত হইয়া উঠিল। পথের দিক হইতে পীড়িত চক্ষু ফিরাইয়া লইলাম, কিন্তু পর মুহূর্তেই ক্রোধে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলিয়া উঠিল। দিন দুপুরে এত বড় তঞ্চকতা! চটি পড়িবার সময় হইল না। খালি পায়ে দৌড়াইয়া পথে বাহির হইয়া চিৎকার করিয়া উঠিলাম, দাঁড়াও! সেই ব্যাঘ্র গর্জনে চকিত হইয়া শুধু বেহালার ভদ্রলোকই নহে, আরও 3-4 জন পথিক ফিরিয়া দাঁড়াইল। বাঘেরই মতো লাফাইয়া পড়িয়া বজ্রমুষ্টিতে ভদ্রলোকের বাম মণিবন্ধ চাপিয়া ধরিয়া একটা প্রবল ঝাঁকানি দিয়া বলিলাম, চালাকি পেয়েছ? দাও, আমার টাকা ফিরিয়ে দাও।
যেন বিস্ময় এবং বিমূঢ়তায় হতবুদ্ধির মতো হইয়া ভদ্রলোক বলিল, কিসের টাকা? স্নেহ মিশ্রিত তীক্ষ্ণ কণ্ঠে বলিলাম, রানীমার্কা চাঁদির টাকা। না যদি দেবে তাহলে আজ তোমার টাকে ওই সর্ষের তেলের বোতল ফাটাব। মানুষের ওপর ঘেন্না ধরিয়ে দিতে চাও? দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া তেলের বোতল যথাসম্ভব দূরে লইয়া গিয়া শঙ্কিত কণ্ঠে ভদ্রলোক বলিল, ঘেন্না ধরিয়ে দিতে চাই কিনা সে বিচার পরে করবেন, কিন্তু দোহাই আপনার, ও সর্বনেশে চেষ্টা করবেন না। গর্জন করিয়া উঠিলাম, কোন চেষ্টা? বোতল ফাটাবার চেষ্টা? বোতল আপনি ফাটাতে পারবেন না বাবু মশাই, তার অনেক আগে আমার টাক ফাটবে। তাহার পর সহসা মুখ চক্ষের ভাব নিমেষের মধ্যে অপরিবর্তিত করিয়া লইয়া সমস্যা সমাধানের হর্ষোৎফুল্ল মুখে বলিল, ও আপনি তাহলে গত শুক্রবারের কথা বলছেন? ক্রুদ্ধ স্বরে বলিলাম, হ্যাঁ, গত শুক্রবারের কথাই বলছি। অস্বীকার করতে চাও নাকি? জিভ কাটিয়া ভদ্রলোক বলিল, সর্বনাশ, তাও কখনো করে? অত অধম্য সইবে কেন বাবু? তাহার পর তেলের বোতলটা ভূমিতে রাখিয়া বাম হাত ছাড়াইবার জন্য নাড়া দিতে দিতে বলিল, ছাড়ুন ছাড়ুন, হাত ছাড়ুন, প্রণাম করি। মানুষ তো নন, আপনি যে দেবতা। বাম হাত পুনরায় একটা ঝাঁকানি দিয়া বলিলাম, ন্যাকামি হচ্ছে আবার? আর্তস্বরে কাতরোক্তি করিয়া সে বলিল, ও লাগে, বা কাঁধে বাত আছে। তাহার পর কণ্ঠস্বর ঈষৎ নিচু করিয়া লইয়া বলিল, মায়েরই বলছি, ন্যাকামি করছি নে। সে জ্যোতিষ, আমি সতীশ। সক্রোধে বলিলাম, তার মানে? মানে ভিড় জমে গেছে, আপনার বৈঠকখানায় চলুন, সব বলছি। চাহিয়া দেখিলাম সত্যিই কৌতূহলী পথিকের দল চতুর্দিকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। তাহাকে বৈঠকখানায় লইয়া আসিয়া বলিলাম, সে জ্যোতিষ, আমি সতীশ, এ কথার মানে কি বলো? মনে মনে একটু চিন্তা করিয়া লইয়া লোকটি বলিল, এ কথার মানে সে সতীশ নয় আর আমি জ্যোতিষ নই। শুক্রবারে যে আপনার কাছ থেকে টাকা পেয়েছিল সে জ্যোতিষ, আর আজ আপনি সে টাকার জন্য যাকে টানাটানি করছেন সে সতীশ। অকস্মাৎ জ্যোতিষ সতীশের অবতারণায় একটু ঘাবড়াইয়া গিয়াছিলাম, তথাপি জোর করিয়া বলিলাম, আর আমি যদি বলি যে জ্যোতিষ সেই সতীশ? সতীশ জ্যোতিষ একই লোক, আলাদা নয়, তাহলে কি বলবে? তাহলে বলবো ভুল হচ্ছে আপনার। সে যখন সে আর আমি যখন আমি, তখন কেমন করে আলাদা নয় তা তো বুঝতে পারছি নে বাবু। তাই বলে সে আর তুমি দুজনে হুবহু একরকম দেখতে? আমরা দুজনে ভাই যে বাবু, একরকম দেখতে হব না? ভাই বলে মাথায় সেই 3 পোয়া টাক, মাথার দুপাশে আর ঘাড়ে সেই একই রকম কাঁচা পাকা চুল। সুবিধার জন্য আপাতত সতীশ বলিয়াই উল্লেখ করা যাক। শান্ত কণ্ঠে সতীশ বলল, যমজ যে বাবু, জ্যোতিষের চেয়ে আমি 15 মিনিটের বড়। 15 মিনিটে আমার আর কগাছাই বা বেশি চুল পাকবে বলুন? একান্তই যদি 10-12 গাছা বেশি পেকে থাকে, সেই শুক্রবারে জ্যোতিষকে একবার দেখে অতটা কি আজ ঠাউর করতে পারবেন? এ কথার যৌক্তিকতা অবশ্য অস্বীকার করিবার উপায় নাই। যদি সত্যিই সতীশ এবং জ্যোতিষ 2 স্বতন্ত্র যমজ ভাই হয়, কিন্তু যমজ ভাইয়ের কাহিনী যে নিছক কল্পনা, সে বিষয়ে আমার অনুমাত্র সন্দেহ ছিল না। মনে মনে লোকটার উদ্ভাবনা শক্তির প্রশংসা করিয়া বলিলাম, আবার একটা মজাদার গল্পের সৃষ্টি করলে? মাথা নাড়িয়া সতীশ বলিল, আজ্ঞে না, সৃষ্টি করিনি। সত্যিই জ্যোতিষের চেয়ে আমি 15 মিনিটের বড়। তাই বলে সে কিন্তু আমাকে দাদা বলে না, সতী বলে ডাকে আর তুই তুই করে। তবে বিজয়া দশমীর দিন তার কাছে একটা প্রণাম পাই, সে কথা স্বীকার করতেই হবে। বিশ্বাস না হয় জ্যোতিষকে জিজ্ঞাসা করে দেখবেন সে আমার যমজ ভাই কিনা। উপহাসের তরল কণ্ঠে বলিলাম, পেলে তবে তো জিজ্ঞাসা করে দেখব, আর কোনোদিনই সে আমার কাছে আসছে না। সজোরে মাথা নাড়িয়া সতীশ বলিল, না না বাবু, নিশ্চয়ই সে আসবে। যা ভক্তি আপনার ওপর হয়েছে, ছেলে পেলে একটু সামলে উঠলেই একদিন সে আপনার পায়ের ধুলো নিতে আসবে। আর কোনোদিন যদি নাও আসে, বিজয়া দশমীর দিন তাকে কিছুতেই ঠেকিয়ে রাখা যাবে না।
আমি বলিলাম, সে তো তোমাকে ঠেকিয়ে রাখা যাবে না, তুমি আসবে? সতীশ বলিল, তা যদি বলেন, আমি না হয় বাড়িতেই অপেক্ষা করব, জ্যোতিষ একা আসবে, তাহলে বিশ্বাস হবে তো? লোকটার নির্লজ্জ শঠতার দুঃসাহসিকতা দেখিয়া উত্তপ্ত হইয়া উঠিলাম। যাহা প্রতিপাদ্য প্রমাণস্বরূপ তাহাই ব্যবহার করিয়া আমাকে বোকা বানাইতে চাহে। মনে মনে বলিলাম, কত বড় ধূর্ত তুমি! আর একবার পরীক্ষা লওয়া যাক। যে কার্য একদিন এজলাসে সাক্ষী লইয়া করিতে হইবেই, সেই জেরা করিবার জিঘাংসা মনের মধ্যে প্রবল হইয়া উঠিল। কণ্ঠস্বরে জবরদস্ত উকিলের শব্দ সঞ্চারিত করিয়া বলিলাম, তুমি আর জ্যোতিষ দুজনেই ফতুয়া গায়ে দাও? বিনীতভাবে সতীশ বলিল, আগে হ্যাঁ দিই, শুধু আমি আর জ্যোতিষ কেন, আমাদের মতো গরিব লোকদের বেশিরভাগই ফতুয়া গায়ে দেয়। আপনাদের মতো কোটকামিজ কোথায় পাবো আমরা বাবু? টুইনের এই বুক পকেটওয়ালা ফতুয়া শুক্রবারে জ্যোতিষের গায়ে ছিল? আগে না বাবু মশাই, জ্যোতিষের গায়ে ছিল জ্যোতিষের নিজের ফতুয়া। আমার ফতুয়া নতুন, একটাও বোতাম ছেড়েনি। একটু ভেবে দেখলে আপনার নিশ্চয়ই মনে পড়বে যে জ্যোতিষের ফতুয়ার দুটো বোতামের ঘরে সেফটিপিন আটা ছিল। ভাবিয়া দেখিয়া মনে পড়িল না। বুঝিলাম, ধূর্ততাবশত ফতুয়ার জেরায় সে আমাকে হারাইয়াছে। এইবার একটা সাংঘাতিক প্রশ্নের আঘাতে তাহাকে চূর্ণ করিবার জন্য প্রস্তুত হইলাম। গভীর স্বরে জিজ্ঞাসা করিলাম, কি রঙের জুতো পরো তুমি? সতীশ বলিল, আগে কালো রঙের। এইবার পা ফাঁদে পড়িয়াছে। সফলতার উল্লাসে মনটা নাচিয়া উঠিল। তাহার জুতার দিকে আঙ্গুল দেখাইয়া বলিলাম, তোমার পায়ে কি রঙের জুতো? সহসা যেন সচেতন হইয়া জুতার দিকে দৃষ্টিপাত করিয়া সতীশ বলিল, আগে লাল রঙের। গর্জন করিয়া উঠিলাম, তবে? মুখ কাচুমাচু করিয়া সতীশ বলিল, তবে কিছুই না। আমি বলছি, তবে যথেষ্ট। ঠিক এতটাই পুরনো লাল চামড়ার এই এলবার স্লিপার পরেই শুক্রবারে আমার কাছ থেকে তুমি টাকা নিয়ে গিয়েছিলে। এই এলবার স্লিপার পরেই বটে, তবে আমি নয় বাবু, জ্যোতিষ এই এলবার স্লিপার পরে টাকা নিয়ে গিয়েছিল। এই জুতো জ্যোতিষের। উত্তর শুনিয়া সন্তুষ্ট হইলাম। শেষ পর্যন্ত তাহা হইলে স্বীকার করাইয়া ছাড়িয়াছি। ফতুয়ার গায়ে সেফটিপিনের মতো এবার আর জুতোর গায়ে বকলেস কিংবা ঐরূপ কিছু একটা লাগাইবার ধূর্ততা যোগায় নাই। বলিলাম, গায়ে সতীশের ফতুয়া আর পায়ে জ্যোতিষের জুতো, এ তোমার সতীশ জ্যোতিষের চমৎকার গল্প দেখছি। উচ্চস্বরে বলিলাম, জ্যোতিষের জুতো সতীশের পায়ে কেমন করে আসে তা বলো। বিনম্র স্বরে সতীশ বলিল, আগে সতীশের জুতো জ্যোতিষের পায়ে যায় বলে আসে। তার মানে? জুতা দুইটা পা হইতে খুলিয়া তলা দেখাইয়া সতীশ বলিল, এই দেখুন মানে। কি দেখব? হাফসোল। হাফসোল তো কি হয়েছে? শুক্রবারে যখন সতীশ আপনার কাছে আসে তখন এ জুতোয় হাফসোল ছিল না। গর্জন করিয়া উঠিলাম, ছিল কি ছিল না সে কি আমি জুতো উল্টে দেখেছি? নিতান্ত নিরীহভাবে সতীশ বলিল, আগে দেখেননি বলেই তো দেখতে পাননি, দেখলে দেখতেন, ছিল না। লোকটা ধৃষ্টতা দেখিয়া খেপিয়া গেলাম। চিৎকার করিয়া উঠিলাম, চুলোয় যাক তোমার হাফসোলের রাবিশ! ভুলে যেও না বলেছ, এই জুতো জ্যোতিষের জুতো। কেমন করে জ্যোতিষের জুতো তোমার পায়ে এলো তা না বললে ছাড়ছি নে। মুখে চোখে আর্ত বিহ্বলতার ভাব ফুটাইয়া সতীশ বলিল, আগে বলতেই তো চাচ্ছিলাম, কিন্তু আপনার নাম ভুলানো জেরা ডাপটে সব কেমন গুলিয়ে যাচ্ছে। তবুও মাত্র প্রিলিমিনারি পরীক্ষা পাশ করিয়াছি, তাতেই নাম ভোলানো জেরার দাপট। আত্মপ্রসাদে মন খানিকটা ভিজিয়া আসিল। বলিলাম, সত্যি কথা না বলে চালাকি করতে গেলে আরও ভুলিয়ে যাবে। কি তোমার বলবার আছে বলো। বিশ্বাসযোগ্য হলে বিশ্বাস করব না এমন বেয়ারা লোক মনে করেছ আমাকে? জিভ কাটিয়া কানে হাত দিয়া সতীশ বলিল, সর্বনাশ, আপনি দেবতা লোক, আপনার বিষয়ে অমন কথা কি মনে করতে পারি? তবে শুনুন বাবু, সমস্ত কথাটা নিবেদন করি। 4 পয়সার চিংড়ি,
আর পয়সা দুয়েকের পইডাটা কিনে গত শুক্রবারে বাড়ি ফিরছি। এমন সময় দেখি যোগুবাবুর বাজারের মোড়ে খালি পায়ে দাঁড়িয়ে জ্যোতিষ জুতো সারাচ্ছে। বগলে তার 1 বোতল ওষুধ, আর হাতে বার্লির কৌটো। মুচি সবেমাত্র তার জুতোয় হাত দিয়েছে। জ্যোতিষ বলল, হঠাৎ ডান পায়ের জুতোটা এমন ছিঁড়ে গেল যে সারিয়ে না নিলে আর 1 পা চলে না। তার বাড়ির দুরবস্থার আর আপনার দয়ার সমস্ত কথা খুঁটিয়ে বলে বলল, মানুষের মধ্যে দেবতা আছেন এই কথা এতদিন শুনেই এসেছি, আজ স্বচক্ষে দেখে এলাম রে সতে। চেয়েছিলাম 2-4 পয়সা, সমস্ত অভাব মিটিয়ে দিলেন, একেবারে পুরোপুরি 16 আনা। ভেবেছিলাম বেহালার বাজার থেকে চিনি আর গোটা কয়েক নেবু কিনে নিয়ে যাব, কিন্তু জুতো বাদ সাধল। মেরামতের দাম দিয়ে আর পয়সায় কুলোবে না। তাড়াতাড়ি পা থেকে জুতো জোড়া খুলে দিয়ে বললাম, তুই আর দেরি করিস নে জোতে, আমার জুতো পরে চলে যা। তোর জুতো মেরামত হয়ে গেলে পয়সা দিয়ে আমি নিয়ে যাব। একদিন সুবিধে মতো এসে বদলে নিয়ে যাস। এখন বোধহয় বুঝতে পারছেন বাবু, কি করে জ্যোতিষীর জুতো সতীশের পায়ে আসে। এবার যেদিন জ্যোতিষ আপনার কাছে আসবে, যদি আমার বাসা হয়ে আসে তো তার পায়ে লাল জুতোই দেখবেন, আর যদি সোজা প্রথমে আপনার কাছে আসে তাহলে আমার কালো জুতো দেখবেন। আচ্ছা, প্রাতঃপ্রণাম, এবার তাহলে আসি। বলিয়া করজোরে প্রণাম করিয়া সতীশ প্রস্থানে উদ্যত হইল। উফ, কি দুর্দান্ত ধাপ্পাবাজ! কালো জুতোয় বকলেস আর কিছু না লাগাইয়াও চমৎকার একটা কৈফিয়ত খাড়া করিয়াছে। লোকটা জিনিয়াস। লেখাপড়া জানা হইলে রাজনীতি ক্ষেত্রে 2য় চাণক্য হইতে পারিত। বলিলাম, শোনো, অত সস্তায় চলবে না। এবার যেদিন আসবে সেদিন সতীশ জ্যোতিষ দুজনে একসঙ্গে আসবে, বুঝলে? নতনেত্রী সতীশ 1 মুহূর্ত কি চিন্তা করিল, তাহার পর আমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল, জি আজ্ঞে, তাই হবে, দুজনেই আসব। তবে কার্যগতিকে একান্তই যদি আমি না আসতে পারি, তাহলে শুধু জ্যোতিষকে দেখেও যাতে আপনার বিশ্বাস হয় তার উপায় বাতলে দিচ্ছি। কি উপায়? কথাটা না জানলেই ছিল ভালো, কিন্তু আপনার মতো পরোপকারী লোকের মানুষের ওপর অবিশ্বাস হয়ে ঘেন্না ধরে গেলে সংসারের অনেক কিছু ক্ষতি, তাই না জানিয়েও থাকতে পারছি নে। এই দেখুন। বলিয়া সতীশ পিছন ফিরিয়া 2 হাত দিয়া তাহার ফতুয়াটা তুলিয়া ধরিল। দেখিয়া শিহরিয়া উঠিলাম। তির্যকভাবে সমস্ত পিঠ জুড়িয়া আঙুলের মতো চামড়ার বেগনেটে রঙের একটা গভীর দাগ। বিস্মিত কণ্ঠে বলিলাম, এ কি ব্যাপার, বেতের দাগ নাকি? শান্তমুখে সতীশ বলিল, আজ্ঞে হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন, বেতেরই দাগ। জ্যোতিষ এনে তার ফতুয়া তুলে দেখবেন, একেবারে বেদাগ পিঠ। তাহলে বিশ্বাস হবে তো বাবু? তোমার পিঠ দাগই হলো কেমন করে? সতীশ জ্যোতিষের কোনো কীর্তি করতে গিয়ে ফেসে গিয়েছিলে বুঝি? মাথা নাড়িয়া গম্ভীর মুখে সতীশ বলিল, আজ্ঞে না বাবু, এ সরকারি পাবলিক বেতের দাগ নয়, এ প্রাইভেট বেতের দাগ। প্রাইভেট বেতের দাগ কিরকম? আমার যখন 18 বছর বয়স, তখন আমার কাকা পিঠে বেত মেরেছিল, এ তারই দাগ। এতদিন আছে? থাকবে না কেন বাবু? তাই এ বকশিস মিলেছিল কোন সৎকার্যের ফলে? 1 মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সতীশ বলিল, সে কথাও না শুনে ছাড়বেন না? পরিবারে ছোট বোনকে চলিত ভাষায় যা বলে তাই বলে কাকিকে গাল দিয়েছিলাম, সেই রাগে। গুণধর ভাইপো। আগে হ্যাঁ, তা অনেক গুণই আছে। তা এর মধ্যে আবার জ্যোতিষীর পিঠে কোনো কারণে ওই রকম বেগনেটে বেতের দাগ দেখা দেবে না তো? এই প্রথম সতীশের মুখে চাপা হাসির অতি মৃদু আমেজ দেখা দিল। বলিল, না বাবুমশাই, তাই কখনো হয়? বলি, এখনো চন্দ্রসূর্যি উঠছে তো আকাশে। বলিলাম, কি জানি, শয়তানি যদি হয় তাহা হইলে সতীশ অপরাজেয় শয়তান,
সে বিষয়ে সন্দেহ নাই। প্রতারণার বিচিত্র প্রকাশে সে আমাকে পরিশ্রান্ত করিয়া ছাড়িয়াছে। কিছুকাল পূর্বে আমাদের বাড়িতে একটা কৌতুকজনক ব্যাপার ঘটিয়াছিল। একবার মনে হইল সতীশের ওপর সেই অভিজ্ঞতার পরীক্ষা চালাইয়া দেখি। মাসখানেক পূর্বের কথা। বেলা তখন 9:45। হাইকোর্ট যাইবার জন্য দাদা তখন কাজ ছাড়িয়া উঠিবার উপক্রম করিতেছেন। এমন সময় এক প্রৌঢ় ব্যক্তি প্রবেশ করিয়া বলিল, মশাই, আমি শ্রীরামপুরে থাকি। একটা কাজে আজ এইমাত্র ভবানীপুরে এসেছি। ট্রাম থেকে নেমে এইটুকু এসে দেখি বুক পকেটে মানিব্যাগটা নেই। মনে হচ্ছে চাপাচাপির মধ্যে ট্রাম থেকে নামবার সময় কোনো ভদ্রলোক আমার ভার হরণ করে থাকবেন বলিয়া একটু হাস্য করিলেন। অদূরে দাদার ল ক্লার্ক শরৎবাবু বসিয়াছিলেন। গভীর সহানুভূতি ব্যঞ্জক স্বরে বলিলেন, কত ছিল আপনার ব্যাগে? শরৎবাবুর প্রতি দৃষ্টিপাত করিয়া দাদা বলিলেন, সে কথায় তোমার দরকার কি, যখন জানতে পারলেও ক্ষতিপূরণ করবে না? তাহার পর ভদ্রলোকটির দিকে চাহিয়া বলিলেন, আপনার অনুমান অসম্ভব নয়। আজকাল পথে ঘাটে নিত্যই ওরকম ভার হরণের ব্যাপার ঘটছে। তা আমাকে কি করতে হবে বলুন? পাশ পকেট হইতে কিছু রেচকি বাহির করিয়া হাতের চেটোর ওপর রাখিয়া যেন পরিমাণ আন্দাজ করিয়া দেখিতে দেখিতে ভদ্রলোক বলিলেন, সৌভাগ্যক্রমে নিচের পকেটেই কিছু খুচরো পয়সা ছিল, বেঁচে গেছে। এর ওপর আনা 4 পয়সা হলে হাওড়া পর্যন্ত ট্রামের পয়সা আর শ্রীরামপুরের ট্রেনের ভাড়াটা হয়। আপনি যদি দয়া করে আনা 4 পয়সা দেন, একদিনের জন্য অন্তত কর্জ দেন, তাহলে আজই শ্রীরামপুর থেকে আপনার নামে খামে করে 4 আনার ডাকটিকিট পাঠিয়ে দিই। দাদা বলিলেন, এই সামান্য ব্যাপারের জন্যে আপনি এত কুণ্ঠিত হচ্ছেন কেন? এরকম অসুবিধে আজ আপনার হয়েছে, কাল আমার হতে পারে। শ্রীরামপুরে গিয়ে আমার পিক পকেট হলে আপনি কি আমাকে ট্রেনের ভাড়া দিতেন না? প্রবল উৎসাহ ভরে ভদ্রলোক বলিল, নিশ্চয়ই দিতাম। দাদা বলিলেন, তবে টিকিট আপনি পাঠাতে হয় পাঠাবেন, না হয় 4 আনা পয়সা গরিব দুঃখীর হাতে বিলিয়েই দেবেন। ওর জন্যে আর কি হয়েছে? তারপর ব্রিফ ব্যাগের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ভরিতে ভরিতে বলিলেন, তা বেশ, আমরা তো 8 ঘণ্টার মধ্যে হাইকোর্টে যাচ্ছি। ওখানে পৌঁছে আপনাকে নামিয়ে দিয়ে আমার ক্লার্ক শরৎ গাড়ি করে আপনাকে হাওড়ায় নিয়ে গিয়ে টিকিট কিনে গাড়িতে তুলে দেবেন, কেমন? ভদ্রলোকের মুখ হইতে উৎসাহের সে আরক্ত দীপ্তি সহসা অপসৃত হইয়াছিল। শুষ্ক কণ্ঠে বলিল, এ হলে তো খুবই চমৎকার হয়। এর চেয়ে ভালো আর কি হতে পারে? কিন্তু আমি বলি কি, অত কষ্ট করবার কি দরকার আছে? 4 আনা পয়সা আমাকে দিলে আমি নিজেই তো চলে যেতে পারি। দাদা বলিলেন, না না, সে কি কথা, অনর্থক কষ্ট করবেন কেন? ট্রামে গেলে এই রোদ্দুরে হাওড়ার পুলটা হেঁটে পার হবেন। সুবিধে থাকতে এমন কি দরকার আছে তার? তাহার পর শরৎবাবুর প্রতি দৃষ্টিপাত করিয়া নিচু গলায় কিন্তু ভদ্রলোকের শ্রুতিগম্য স্বরে বলিলেন, ভদ্রলোকে ইন্টারের টিকিট কেটে দিও, আর দেখো গাড়ি ছাড়লে তবে এসো। তাড়াতাড়ি তুলে দিয়েই চলে আসা ঠিক হবে না। তারপরে কণ্ঠ ঈশ্বর চড়াইয়া ভদ্রলোককে সম্বোধন করিয়া বলিলেন, একটুও কিন্তু বোধ করবেন না। যা পয়সা আপনার কাছে আছে তা সে যত সামান্যই হোক শরতের কাছে জমা করে দিন। বাকি পয়সা দিয়ে টিকিট কিনে ও আপনাকে হাওড়া স্টেশনে শ্রীরামপুরের গাড়িতে চড়িয়ে রওনা করে দিয়ে তবে আসবে। আপনার কাছ থেকে পয়সা একেবারে না নিলেই ভালো ছিল, কিন্তু তাতে হয়তো আপনি আরও বেশি কুণ্ঠা বোধ করতেন বলিয়া চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে ভদ্রলোকও উঠিয়া দাঁড়াইয়া বলিল, ধন্যবাদ, শত ধন্যবাদ। রাস্তার কলে জল খেয়ে এখনই আমি আসছি। ব্যস্ত হইয়া শরৎবাবু বলিলেন, রাস্তার কলে জল খাবেন কেন? বাড়ি থেকে জল এনে দিচ্ছি। দাদা বলিলেন, তুমি বুঝছ না শরৎ, রাস্তার কলে জল না খেলে ওর তেষ্টা ভাঙবে না, বাধা দিও না ওকে। দাদার প্রতি একটা নিঃশব্দ গভীর দৃষ্টিপাত করিয়া ভদ্রলোক কক্ষ হইতে নিষ্কান্ত হইয়া গেল। জানলা দিয়া দেখিতে দেখিতে বিস্ময়চকিত কণ্ঠে শরৎবাবু বলিলেন, কই, জল খেল না তো? কল ছাড়িয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলেছে।
সহাস্য মুখে দাদা বলিলেন, এগিয়ে চলবে না তো কি? গাটের পয়সা কটি তোমার হাতে অর্পণ করে লিলুয়া থেকে 8 মাইল পথ হেঁটে বাড়ি ফেরবার ব্যবস্থা করবে? তুমি যদি ওকে হাওড়ার ট্রেন ছাড়িয়ে তবে নিরস্ত হও, তাহলে লিলুয়ার আগে ও বেচারা কি করে ট্রেন থেকে পরিত্রাণ পায় বলো? ওরকম বিপদের দুশ্চিন্তা থাকলে সকলেই লম্বা লম্বা পা ফেলে কল ছাড়িয়ে এগিয়ে চলে। সেদিন সন্ধ্যের পর শরৎবাবুর মুখে শ্রীরামপুর নিবাসী ভদ্রলোকের গল্প শুনিয়া আমরা হাসিয়া অস্থির হইয়াছিলাম। একবার মনে করিলাম, সতীশের ওপর সেই কৌশল প্রয়োগ করিয়া তাহাকে সঙ্গে লইয়া বেহালায় জ্যোতিষীর বাড়ি যাইবার প্রস্তাব করিয়া দেখি। কিন্তু পরক্ষণেই ভাবিলাম, কাজ কি? মোহটাকে একেবারে 16 আনা বিনষ্ট করিয়া? মানুষের সততার প্রতি বিশ্বাসের অতি দুর্বল একটি বৃন্ত মনের মধ্যে কোনরূপে যদি লাগিয়া থাকে তো থাকুক না। সতীশের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলাম, তাহলে? করজোর করিয়া সতীশ বলিল, তাহলে অনুমতি করেন তো আসি। এসু। নত হইয়া প্রসন্ন মুখে অভিবাদন করিয়া সতীশ বলিল, উফ, ঘাম দিয়ে জ্বর ছাড়ল। কি দুর্দান্ত জেরা আপনার! শুক্রবারে জ্যোতিষ বলেছিল ভবিষ্যতে আপনি দ্বিতীয় গুরুদাস বারুজ্য হবেন। আজ আমি বলে যাচ্ছি, আপনি হবেন দ্বিতীয় জ্যাকসন সাহেব। ব্যারিস্টার জ্যাকসন সাহেবের জেরায় চোখে সর্ষে ফুল দেখতে দেখতে বাপের নাম বলতে গিয়ে সাক্ষী শ্বশুরের নাম বলে ফেলত। পুনরায় একবার অভিবাদন করিয়া সতীশ চলিয়া গেল। কি সাংঘাতিক লোক সতীশ! যাইবার সময়ও সে গুরুদাস বারুজ্যের কথা তুলিয়া বিশ্বাস অবিশ্বাসের মূলে পুনরায় এক মুঠা সংশয়ের বালি ছড়াইয়া দিয়া গেল। যে কাহিনী বলিলাম তাহা প্রায় 40 বৎসর অতীতের কথা হইয়াছে। জীবনে আর কোনোদিন সতীশ অথবা জ্যোতিষকে দেখি নাই। দুজনকে একসঙ্গে তো নহেই। ইহার পরও বিশ্বাসের সেই দুর্বল বৃন্তটুকু কোনো আশ্রয় অবলম্বন করিয়া লাগিয়া থাকিতে পারে কি? কিন্তু কেন পারে না? এমনও তো হইতে পারে, সতীশের সহিত সেই দেখা হইবার দিনে বেহালায় জ্যোতিষের সর্পাঘাতে এবং ভবানীপুরে সতীশের বিশুচিকা রোগে মৃত্যু ঘটিয়াছিল।